হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি শিক্ষক থেকে কি করে একজন লোক সিরিয়াল কিলার হয়ে ওঠে। এটি ভারতের কর্ণাটক রাজ্যের ভয়ঙ্কর সেই সিরিয়াল কিলারের সত্য ঘটনা নিয়ে অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া দাহার ওয়েব সিরিজের গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোক তার বোনের মিসিং কমপ্লেন নিয়ে থানায় বারবার রিপোর্ট লেখানোর চেষ্টা করে, কিন্তু থানার কেউই তার কথা কানেই নেয় না। ইন্সপেক্টর বলে, তোমার বোন যাবার সময় চিঠিতে লিখে গেছে যে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। সে তো সাবালিকা, তো এখানে আমাদের কিছু করবার নেই। কিছুক্ষণ পর সেখানের পাওয়ারফুল নেতা মহিপাল তার দলবল নিয়ে আসে। মহিপালের বোন একটা মুসলিম ছেলের সাথে পালিয়েছে, তাই মহিপালের লোকজন ছেলেটিকে থানায় ধরে নিয়ে আসে। তারপর থানায় বোনের মিসিং কমপ্লেন লিখতে আসা লোকটা মহিপালের লোকদের বলে, আমার বোনও মুসলিম একটা ছেলের সাথে পালিয়ে গেছে। মহিপাল লোকটাকে সাপোর্ট করে বলে, এর কেসটাও দেখো। ইন্সপেক্টর দেবী সিং তখন বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি তার কেসটা দেখব। ইন্সপেক্টর অঞ্জলিকে ছবি দিয়ে বলে, এটা আমার বোন কৃষ্ণা, বয়স 28। অঞ্জলি জিজ্ঞাসা করে, তোমার বোন চিঠিতে কি লিখেছিল? সে বলে, তার বোন চিঠিতে লিখেছে সে যেই ছেলেটার সাথে প্রেম করে সে মুসলমান। অন্য ধর্মের ছেলে হওয়ায় আমরা রাজি ছিলাম না, আর ছেলের পরিবারও রাজি ছিল না, তাই ওরা পালিয়ে গেছে। কিছুদিন আগে ছেলেটা আমাকে ফোন করে বলে, আমি কৃষ্ণাকে বিয়ে করেছি। আমি কৃষ্ণার সাথে কথা বলতে চাইলে ছেলেটি বলে, আমি বাইরে আছি, বাড়িতে গিয়ে কথা বলিয়ে দেব। তো আজ 2 মাস হলো, কৃষ্ণার কোনো খোঁজই আমরা পাচ্ছি না। ছেলেটার ফোনও বন্ধ। অঞ্জলি বলে, ছেলেটাকে তুমি কখনো দেখেছো? লোকটা বলে, না, আমি কোনোদিন ছেলেটাকে দেখিনি, শুধু নাম জানি, ইমরান। তারপর অঞ্জলি কৃষ্ণার বাড়ি যায়। কৃষ্ণার মা বলে, পালিয়ে বিয়ে করেছে সেই ভালো, না হলে যৌতুক ছাড়া মেয়ের বিয়ে কি করে দিতাম। অঞ্জলি কৃষ্ণার ঘরে গেলে একটা ট্রাঙ্ক পায়। তারপর আমাদের কয়েক মাস আগের ঘটনা দেখানো হয়। কৃষ্ণা তখন ছোটখাটো গার্মেন্টসে কাজ করত। মালিক তাকে একদিন একটা প্রোডাক্ট ডেলিভারির জন্য জয়পুর পাঠায়। কৃষ্ণা বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় একটা লোক এসে বলে, আপনি ওমদেবের বোন তৃপ্তি না? কৃষ্ণা না বললে লোকটা বলে, আসলে আপনি দেখতে একদম তৃপ্তির মতো। তারপর লোকটা কৃষ্ণাকে বলে, আপনি কি জয়পুর যাবেন? তাহলে চলুন, আমিও সেদিকেই যাচ্ছি। কৃষ্ণা বলে, না, আমি একাই যেতে পারবো। লোকটা তখন তার গাড়ি স্টার্ট দিতে গেলে দেখা যায় তার গাড়িটা স্টার্ট হয় না। তারপর তারা একসঙ্গে বাসে করে জয়পুরের জন্য রওনা হয়। বাসের মধ্যে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভাব হয়ে যায়। তারপর সিন বর্তমানে আসে। রাতের বেলা ওই লোকটা বিছানা থেকে উঠে বাড়ির বাইরে আসে। বাড়ির বাইরে একটা ভ্যানে উঠে দরজা লাগিয়ে দেয়। ভ্যানের একটা গোপন চেম্বার থেকে বেশ কয়েকটা ছবি বের করে। লোকটার নাম হলো আনন্দ। পরের দিন সকালে আনন্দের ছোট ভাই শিব তার নতুন গাড়ি নিয়ে আনন্দের বাড়িতে আসে। তারপর তারা সবাই মিলে তাদের পুরনো বাড়িতে যায়। আজ তাদের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। পুজোর সময় আনন্দ যেন কেমন একটা রাগের দৃষ্টিতে তার বাবার দিকে তাকায়। তারপর আমরা জানতে পারি আসলে আনন্দের পূর্বপুরুষরা সোনার ব্যবসা করত। দাদার কাছ থেকে বাবা, তারপর ছোট ভাই ব্যবসার হাল ধরে। কিন্তু আনন্দের বাবার ব্যবসার দিকে কোনো আগ্রহ ছিল না। ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক ভালো ছিল। সে এখন একটা কলেজের প্রফেসর। আর কলেজ ছুটির দিনগুলোতে নিজের একটা ভ্যান নিয়ে গ্রামে গ্রামে গিয়ে গল্পের মাধ্যমে বাচ্চাদের পড়াতো। আনন্দের স্ত্রী বন্দনা একটা হোটেলে ম্যানেজমেন্টের কাজ করত। তাদের একটা ছেলে আছে, তার নাম হলো কাপিস। কাপিস এখন ক্লাস 7-এ পড়ে। তারপর সিন শিফট হয় মান্ডাবা থানায়।
এসপি দেবী সিংকে ফোন করে বলে মহিপাল ঠাকুর তার বোনের কেসটা নিয়ে আসলে মহিপালের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আলতাফের নামে কিডন্যাপিংয়ের কেস ফাইল করবে। দেবী সিং বলে, স্যার আলতাফ তো নির্দোষ। এসপি রেগে গিয়ে বলে, তোমার এই সততার চক্করেই মান্ডাভার মতো খারাপ জায়গায় পোস্টিং হয়েছে। বলছি সেটা করো, কাল আমি একটা টিম পাঠাবো, আলতাফকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিছুক্ষণ পর মহিপাল থানায় এসে খামে করে বেশ কিছু টাকা দিয়ে যায় দেবী সিংকে। তারপর দেবী সিং অঞ্জলিকে ফোন করে বলে আলতাফকে কাল এসপি স্যারের কাছে পাঠাতে হবে। অঞ্জলি বলে, স্যার ওখানে পাঠালে আমাদের আর কিছু করবার থাকবে না। দেবী সিং অঞ্জলিকে বলে, কাল থানায় আসলে এই ব্যাপারে কথা বলবো। তারপর আমরা দেখতে পাই আনন্দ মাঝরাতে ঘুম থেকে উঠে বন্দনার ফোন নিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে ফোনের মেসেজগুলো পড়ে সে বুঝতে পারে বন্দনার অ্যাফেয়ার চলছে। তারপর আমরা দেখতে পাই দেবী সিং আর অঞ্জলি মিলে আলতাফকে পালিয়ে যেতে সাহায্য করে, কিছু টাকা দিয়ে তাকে মানালি চলে যেতে বলে। অন্যদিকে আনন্দ সাইবার ক্যাফেতে বসে একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। মেয়েটা বলে, কি ব্যাপার রিচার্ড, তোমার মনে হচ্ছে আজ মন খারাপ? আনন্দ বলে, আমাদের অফিসে একটা মেয়ে আছে, সে তার হাজবেন্ডের সাথে চিট করছে। তার হাজবেন্ড আবার আমার ছোটবেলার বন্ধু, বুঝতে পারছি না কি করব। আমরা এখানে বুঝতে পারি আনন্দ তার নিজের নাম বদলে একটা মেয়ের সাথে প্রেম করছে। এটার সাথে কথা শেষ করে আনন্দ তার ভ্যান নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে। তারপর ট্রাঙ্ক থেকে অনেকগুলো ফোন বের করে একটা ফোনে আরেকটা সিম লাগিয়ে কাউকে ফোন করে, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করে ভীষণ রেগে যায়। সে বলে, রমেশ তুমি আমাকে আবারও ফোন করেছো, আর একবার ফোন করলে আমি কিন্তু পুলিশের কাছে যাব। আনন্দ ভয় পেয়ে বলে, পুলিশের কাছে যেতে হবে না, আমি আর ফোন করব না। অপরদিকে আমরা দেখতে পাই অঞ্জলি কৃষ্ণার গার্মেন্টসে যায়, তাদের সাথে কাজ করত, তাদের জিজ্ঞাসা করে কৃষ্ণা যার সাথে প্রেম করত তাকে তারা চিনে কিনা। একটা মেয়ে বলে, আমি শুধু ছেলেটির নাম জানি, তার নাম বিজয়। অঞ্জলি বলে, ওর ভাই তো বলেছে কৃষ্ণা একটা মুসলমান ছেলের সাথে পালিয়েছে। এটা বলে, আমার মনে আছে কৃষ্ণা ওই ছেলেটার নাম বিজয়ী বলেছিল। তারপর অঞ্জলি থানায় আসলে ইন্সপেক্টর বলে, কৃষ্ণার ফোন চেক করে দেখলাম ও রোজ রাত 12টার পর জাবেদ নামে কারোর সাথে কথা বলতো। তারপর অঞ্জলি কৃষ্ণার বাড়ি যায়। অঞ্জলি কৃষ্ণার ভাইকে জিজ্ঞাসা করে, তুই বললি তোর বোন ইমরান নামের একজনের সাথে প্রেম করে, কিন্তু কৃষ্ণার ফোন রেকর্ড বলছে সে জাবেদ নামে কারোর সাথে কথা বলতো, আর কৃষ্ণার বান্ধবী বলছে সে বিজয় নামের কারোর সাথে প্রেম করত। লোকটা বলে, ম্যাডাম পুলিশ যেভাবেই হোক আমি চেয়েছিলাম আমার বোনকে খুঁজুক, তাই মুসলিম ছেলের নাম বলেছি। আপনি সত্যি বলেছেন ম্যাডাম, আমার বোন বিজয় নামের একজনের সাথে প্রেম করত। তারপর অঞ্জলি জাবেদ নামের ছেলেটিকে ধরে থানায় নিয়ে আসে। অঞ্জলি জাবেদকে জিজ্ঞাসা করে, তোর ফোন রেকর্ড বলছে তুই কৃষ্ণার সাথে কথা বলতি। জাবেদ বলে, সিম কার্ড আমার নামে ছিল, কিন্তু সিমটা আমার বোন ব্যবহার করত। গত 6 মাস থেকে আমার বোন মিসিং, এই থানাতেই তার মিসিং রিপোর্ট করা আছে, তো 1 মাস থানায় ঘুরেও কোনো লাভ হয়নি। সে পালিয়ে যাবার সময় মায়ের সব গয়না আর 10,000 টাকা নিয়ে গেছে। অঞ্জলি তখন বলে, হঠাৎ তোর বোন পালিয়ে গেল কেন? জাবেদ বলে, ওর সাথে কারো সম্পর্ক ছিল, সেই ছেলের সাথেই পালিয়েছে। তখন ইন্সপেক্টর পার্গি বলে, স্যার ও সত্য বলছে, ওর বোন সত্যি 6 মাস থেকে মিসিং। অঞ্জলি বলে, স্যার এই কেসটা তো কৃষ্ণার মতো মনে হচ্ছে। দেবী সিং বলে, এই দুইজনেরই গত 1 বছরের কল রেকর্ড বের করো। তারপর আমরা দেখতে পাই আনন্দ তার ভাইয়ের দোকানে যায়। আনন্দ বলে, সেই সপ্তাহের ছুটিতে দূরের এক গ্রামে যাবে। দীপ তখন বলে, ভাইয়া তুমি ভাবির দিকে একটু নজর দাও, ভাবির নাকি হোটেলের কারোর সাথে অ্যাফেয়ার চলছে। এই কথা শুনে আনন্দ রাগ করে সেখান থেকে চলে যায়।
দোকান থেকে বেরিয়ে আনন্দ রাগের মাথায় শিবের গাড়িতে চাবি দিয়ে দাগ কেটে দেয়, কিন্তু আগে থেকেই জানতো তার স্ত্রীর অ্যাফেয়ার চলছে। পরের দিন সকালে বন্দনা তার কলিগ জয়কে ডেকে বলে, আনন্দের বাবা আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। জয় বলে, তুমি তাহলে আনন্দকে বলে দাও আমরা দুজন দুজনকে ভালোবাসি। বন্দনা বলে, তাহলে আমার ছেলেটার কি হবে? আর আনন্দ অনেক ভালো মানুষ। তারপর আমরা দেখতে পাই আনন্দ তার বাবার কাছে এসে শিবের পাঠানো টাকা তার বাবাকে দিলে বাবা বলে, ঠাকুর শিবকে ভালো রাখুক, মাত্র ওই ছেলেই আমার খেয়াল রাখে। এখানে আমরা বুঝতে পারি আনন্দ আর তার বাবার সম্পর্কটা ভালো ছিল না। তারপর আমরা দেখতে পাই আনন্দ ভিতরের একটা রুমে গিয়ে ব্যাগ থেকে সোনার গয়না বের করে, তারপর সোনাগুলোকে গলিয়ে একটা সোনার বার বানায়। এরপর ভ্যান নিয়ে মরুভূমির এক গ্রামে গিয়ে বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে পড়ায়। পড়ানো শেষ হলে একটা লোক এসে তাকে কিছু টাকা দিলে সে সোনার বারটা লোকটাকে দিয়ে দেয়। আর পরের সিনে আমরা দেখতে পাই আইটি অফিস থেকে অঞ্জলিকে ফোন করে বলে, আপনার ফোন গত 2 মাস ধরে স্থানের আলাদা আলাদা জায়গায় অন হয়েছে। অঞ্জলি বলে, যেখানে যেখানে অন হয়েছে সব লোকেশন আমাকে পাঠিয়ে দাও। অঞ্জলি তারপর ফোনের লোকেশন জেনে কৃষ্ণার ফটো নিয়ে সব হোটেলে গিয়ে খোঁজ নেয়, কিন্তু কোথাও কৃষ্ণার কোনো খোঁজ পায় না। পরের দিন আমরা দেখতে পাই আনন্দ একটা মেয়ের সাথে দেখা করতে আসে। মেয়েটা বলে, কার্তিক তোমার বাবার সাথে তুমি কথা বলেছ? আমরা এখানে বুঝতে পারি আনন্দ তার পরিচয় বদলে একসাথে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছে। তো বর্তমানের কার্তিক মেয়েটিকে বলে, অনেক ধনী ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, ওরা অনেক যৌতুক দিতে চাচ্ছে, কিন্তু আমি বাড়িতে বলে দিয়েছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, চলো পালিয়ে যাই। তো আনন্দ এখানে মেয়েটিকে রাজি করিয়ে ফেলে পালিয়ে বিয়ে করতে। তার পরের সিনে আমরা দেখতে পাই আইটি অফিসার অঞ্জলিকে বলে, কৃষ্ণ ও ফাতিমার নাম্বার থেকে অন্য একটা মেয়েকে বারবার ফোন করা হয়েছে। যাকে ফোন করা হয়েছে সেই মেয়েটার নাম কিরণ। অঞ্জলি বলে, কিরণের ঠিকানা দাও, তবে আমার মনে হয় কিরণও বাড়ি থেকে পালিয়েছে। অঞ্জলি তারপর কিরণের বাড়িতে গিয়ে জানতে পারে কিরণ গত 1 বছর আগেই বাড়ি থেকে পালিয়েছে। তারপর থেকে কিরণের কোনো খোঁজ নেই। কিরণ একবার ফোন দিয়ে বলেছিল, আমি যাকে ভালোবাসি তার পরিবার যৌতুক ছাড়া বিয়ে দিবে না, কিন্তু আমাদের তো যৌতুক দেবার সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে পালিয়ে যাচ্ছি। তারপর কিরণের ফোন রেকর্ড দেখে ইন্সপেক্টর পার্গি বলে, আরও কিছু নাম্বার পাওয়া গেছে, একজনের ফোন থেকে আরেকজনকে ফোন করত, তো সবগুলো নাম্বারই মেয়েদের ছিল। এই ফোনগুলো মাঝে মাঝে অন করা হয়। এবি সিং বলে, সবাই আলাদা আলাদা শহরে গিয়ে এই মেয়েগুলোর খোঁজ করো। তারা মেয়েদের খোঁজ করতে গিয়ে জানতে পারে সব মেয়ের পরিবারের একই কথা, এটা কারো সাথে প্রেম করত, তো ছেলের পরিবার যৌতুক ছাড়া বিয়ে দেবে না, তাই পালিয়ে গিয়েছে। আবার সময় গয়না আর বেশ কিছু টাকা পয়সা নিয়ে গেছে। সকলের খোঁজ নিতে নিতে 8 জন মেয়ের নিখোঁজের খবর পাওয়া যায়। অঞ্জলি বলে, স্যার লোকটা সেই সব মেয়েদের টার্গেট করছে যার পরিবার খুবই গরিব। তারপর সিন চলে যায় 2 মাস আগে। কৃষ্ণার ফোনে একটা কল আসলে ভাইয়ের নামে একটা চিঠি লিখে সে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর কৃষ্ণা একটা গাড়িতে উঠে, এই গাড়ির ড্রাইভিং সিটে আনন্দ বসেছিল। তার মানে সবগুলো মেয়ে গায়েব হবার পেছনে আনন্দের হাত আছে। সিন এখন বর্তমানে আসে। আনন্দ একটা মেয়েকে ফোন করে বলে, লতা পালিয়ে যাবার ব্যাপারে কি ভাবলে? লতা বলে, তুমি ঠিকই বলেছ, আমাদের পালিয়ে যাওয়াই উচিত।
আর অপরদিকে দেখা যায় থানায় এক এক করে 16টা মেয়ের মিসিং বোর্ডে ছবি। এখন প্রশ্ন হলো আনন্দ কেন এমন করছে? অপরদিকে আমরা দেখতে পাই হাসপাতালের মর্গের ইনচার্জ বোর্ডে কৃষ্ণার নিখোঁজ পোস্টার দেখে অঞ্জলিকে ফোন করে। অঞ্জলি এবং দেবী সিং মর্গে আসে। মর্গের ইনচার্জ জানায় 2 মাস থেকে লাশ পড়ে আছে, খোঁজ করতে আসেনি, আর 2 দিন পরেই তারা লাশ পুড়িয়ে ফেলত। এটাকে বিয়ের পোশাকে পাওয়া গিয়েছিল, হয়তো কেউ বিয়ের কথা বলে ধোকা দিয়ে চলে গেছে, তাই আত্মহত্যা করেছে। অঞ্জলি ফরেনসিক রিপোর্ট দেখে জানায় কৃষ্ণা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগের রাতেই সে কারোর সাথে হোটেলে ছিল। পুলিশের ধারণা বয়ফ্রেন্ড বিয়ের কথা বলে ধোকা দেওয়ায় আত্মহত্যা করেছে। ইন্সপেক্টর পার্গি বলে এটা যে আত্মহত্যা সেটা তো নিশ্চিত, কারণ ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অঞ্জলি বলে সায়ানাইড পাওয়া তো এত সহজ না, তাহলে সায়ানাইড পেল কোথা থেকে? পরের সিনে আমরা দেখতে পাই আজ ছুটির দিন। আনন্দ তার শিক্ষা সফরে বের হবে। আনন্দের ছেলে তার সাথে যাবার জন্য জেদ করে, তো আনন্দ মানা করে দেয়। আনন্দ ভ্যানের দরজা খোলা রেখেই বন্দনার সাথে কথা বলতে গেলে পিস একটা বক্স খুলে দেখে এখানে অনেক মোবাইল। সে একটা মোবাইল নিয়ে নেয়। বন্দনা আনন্দকে বলে তুমি ফিরলে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর আনন্দ তার পরবর্তী শিকার লতাকে ফোন করে বলে হোটেল বুক করেছি, রাত ওখানে থেকে কাল সকালে তোমাকে বিয়ে করে পরিবারকে জানিয়ে দেব। লতার ফোন রেখে ডায়েরি থেকে নম্বর বের করে আরতিকে ফোন করে। কথায় আনন্দ আরতিকে তার জালে ফাঁসায়। তারপর রাতের বেলা আনন্দ তার ফোন চার্জে রেখে লুকিয়ে তার বাবার বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। পর একটা হোটেলে এসে একটা ফেক আইডি কার্ড দেখিয়ে কার্তিক নামে হোটেলে ওঠে। কিছুক্ষণ পর সেখানে লতা আসে। তার বিশ্বাসের সুযোগ নিয়ে সে লতার উল্টাপাল্টা ছবি তুলতে শুরু করে। পরের দিন সকালে নিজের ভ্যান নিয়ে বাড়িতে চলে আসে। দিকে পুলিশ একটা পাবলিক টয়লেটে লতার লাশ পায়। আনন্দ বাড়িতে গেলে বন্দনা বলে পিস স্কুল থেকে ফেরার আগে তোমাকে কিছু বলতে চাই। হোটেলে জয় নামে একজন কাজ করে, আমি তাকে ভালোবাসি। আমার সাথে আমি আর থাকতে পারবো না। আনন্দ তো আগে থেকেই জানতো সবকিছু, তবুও সে নাটক করে। কান্না করতে করতে বলে তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, হয়েছে সব ভুলে যাও। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সুইসাইড করব। পরের সিনে আমরা দেখতে পাই পার্গি ঢোলপুর থানা থেকে মিসিং হওয়া আর একটা মেয়ে গুড়িয়ার ব্যাপারে তথ্য নিয়ে আসে। সে দেবী সিংকে জানায় গত বছর তারা গুড়িয়ার লাশ পেয়েছিল। লাশের খোঁজ করতে আসেনি, তাই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। গুড়িয়া বিয়ের কাপড়ে ছিল। সেও টয়লেটে গিয়ে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল। সেও হোটেলে কারুর সাথে ছিল। থেকে পালিয়ে যাবার সময় গুড়িয়াও কৃষ্ণার মতো চিঠি লিখে গিয়েছিল। মিসিং বলে বাকি মিসিং মেয়েগুলোর ব্যাপারে খোঁজ নাও, গত 6 বছরের কেস ফাইল বের করে দেখো এমন কতটা মিসিং রিপোর্ট আছে। পর আশেপাশের সব থানা থেকে মিসিং কেস ফাইল আনা হয়। এভাবে আত্মহত্যা করা মেয়েদের লিস্ট বাড়তে থাকে। অঞ্জলি সবার ছবি এক জায়গায় করে। ক্রাইম সিনে পাওয়া সব প্রমাণগুলো নিখোঁজ মেয়েদের পরিবারদের দেখায়। দেবী সিং বলে এতগুলো মেয়ে মারা গেল অথচ এটা নিয়ে কেউ কথা বলল না। অঞ্জলি বলে স্যার এই মেয়েগুলো সবাই গরিব পরিবারের আর নিচু জাতির, তাই তাদের হারিয়ে যাওয়া বা মৃত্যুতে কারোর কিছু যায় আসে না। যে এই মেয়েগুলোদের টার্গেট করছে সে খুব ভালো করে জানে নিচু জাতির মেয়েদের কিছু হলে তা নিয়ে কেউ কোনো সমস্যা করবে না। মিডিয়ায় প্রচার হয়ে যায় মান্ডবার অনেকগুলো মেয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করছে।
আসলে দেবী সিং জানায় এই পর্যন্ত 27টা মেয়ে মারা গেছে, প্রত্যেকের বয়স 28 থেকে 35। যৌতুকের জন্য বিয়ে হচ্ছিল না, আর লাশ পাওয়ার পর তাদের ব্যবহার করে অন্য মেয়েদের কল দেওয়া হচ্ছিল। এসপি বলে, এটা কি কোনো গ্যাংয়ের কাজ? অঞ্জলির ধারণা এই খুনগুলো একজনই করছে, সে ধরা পড়ছে না। এর কাজ হলে কেউ না কেউ ভুল করত। এসপি রেগে গিয়ে বলে, তোমার এসব থিওরি বাদ দাও, মিডিয়াকে জানাবে এটা গ্যাংয়ের কাজ। এসপি চলে গেলে অঞ্জলি দেবী সিংকে বলে, আমার একজন স্যার আছে যে ক্রিমিনাল মাইন্ড খুব ভালো করে বুঝে, আমি এই কেসের ব্যাপারে ওনার সাথে কথা বলে উনির একটা প্রোফাইল বানিয়ে এই অনুযায়ী সাসপেক্ট লিস্ট বানিয়ে ফেলবো। অঞ্জলি তারপর আনসারির সাথে কথা বলতে গেলে আনসারি কেসের ফাইল দেখে বলে, উনি একজনই খুনি, আসলে ক্লাসিক সাইকোপ্যাথ। এদের প্রতি ঘৃণা খুনগুলোর কারণ। গুলো খুন করবার পরও সে এই জন্যই ধরা পড়েনি কারণ সে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে এবং সম্মানের কোনো চাকরিও করছে। হতে পারে সে বিবাহিত, এমনকি তার বাচ্চাও আছে। অঞ্জলি বলে, তাহলে বিষ দিয়ে কেন মারছে, আর সায়ানাইডই বা কেন ব্যবহার করছে? সারি জানায়, এই খুনির চরিত্র এমন যে সে মেয়েদেরকে কষ্ট দিয়ে মারতে চায়, তো তাদের কষ্ট সামনাসামনি দেখার সাহস নেই। আর যেহেতু সে সায়ানাইড ব্যবহার করছে, তাহলে সে হয়তো সোনার দোকানে কাজ করে বা কীটনাশের কারখানায়। তারপর আমরা দেখতে পাই স্কুলে পিয়ুষ কাপিসের সাথে মারামারি করলে পিয়ুষের পকেট থেকে আনন্দের মোবাইল পড়ে যায়। পিয়ুষ মোবাইলটি নিয়ে বাড়ি থেকে চার্জার এনে মোবাইল চার্জে দিয়ে অন করতেই আসিমের কাছে অ্যালার্ট চলে আসে। টিম সঙ্গে সঙ্গেই অঞ্জলিকে জানায়। পর অঞ্জলি এবং দেবী সিং তাদের টিম নিয়ে স্কুলে যায়। একে স্কুলের সব রুম চেক করতে করতে এর সাথে তার ছেলেকেও দেখে মোবাইলে খারাপ ভিডিও দেখছে। মোবাইল নিয়ে পিয়ুষকে জিজ্ঞাসা করে সে মোবাইল কোথায় পেয়েছে। তারপর কাপিসকে প্রিন্সিপালের রুমে আনা হলে কাপিস তার বাবার ভ্যানের কথা বলে দেয়। এও বলে ভ্যানে আরও অনেক মোবাইল আছে, মানা করেছিল ভ্যানের কিছুতে হাত দিতে। সিং তারপর অঞ্জলিকে বলে, আনন্দের সাথে আমার কথা হয়েছিল, লোকটা অনেক ভদ্র, মনে হয় না এমন কিছু করতে পারে। অঞ্জলি বলে, এই ধরনের খুনি এমনই হয়, ছদ্মবেশে থাকে। পর পার্গি আনন্দকে তার কলেজ থেকে থানায় নিয়ে আসে। আনন্দ বলে, তাকে এখানে কেন আনা হয়েছে? লি তার মোবাইল দেখিয়ে বলে, এটা চিনেন, এটা তার ছেলে ভ্যানে পেয়েছে। আনন্দ খুব নর্মালভাবে বলে, আমি আসলে ওই বক্সটাতে কুড়িয়ে পাওয়া জিনিস রেখে দিই, খুঁজতে আসলে দিয়ে দিই। অঞ্জলি বলে, এটা কোথায় পেয়েছেন? আনন্দ বলে, 1 বছর আগে শিশুদের পড়াতে গিয়ে পেয়েছি। অঞ্জলি বলে, নিজের নাম্বার এবং আর সেই দিন ওখানে কে কে ছিল সকলের নাম লিখে দিতে। অঞ্জলি তারপর আনন্দের বাসায় আসে ভ্যান সার্চ করতে, তো ভ্যান সার্চ করে কিছুই পায় না। আসলে গত রাতে আনন্দ তার বক্স থেকে মোবাইল নিতে গিয়ে দেখে এখানে একটা মোবাইল মিসিং। তাই সে বক্স থেকে সকল মোবাইল সরিয়ে পুরনো 2টো মোবাইল রেখে দেয়। মেয়েদের যে ছবি ছিল তাও সরিয়ে ফেলে। আনন্দ বলে, তার ভ্যান ভানু নামে একজন পরিষ্কার করে, আগামীকাল তাকে থানায় পাঠিয়ে দেব। না, আনন্দের কাছে জানতে চায় পুলিশ কেন আসলো। আনন্দ বলে, একটা মোবাইল কুড়িয়ে পেয়েছিলাম, হয়তো মোবাইল দিয়ে কোনো খারাপ কাজ করা হয়েছিল। এদিকে কনস্টেবল থানায় আনন্দের কল রেকর্ডে কিছুই সন্দেহজনক পায়নি। আর ভ্যানে পাওয়া মোবাইলও 3 বছর থেকে বন্ধ ছিল। অঞ্জলি বলে, এটা তো জানা কথা, কারণ খুনি কখনোই তার মোবাইল ব্যবহার করে না। তারপর আনন্দ মহেশ নামে সিম নিয়ে পরবর্তী টার্গেট আরতিকে কল করে, বলে তার বাবা মোবাইল নিয়ে গেছে। সে বলেছে তার বাবাকে বিয়ে করলে আরতিকেই করবে
বলে তার বাবা শহরের অনেক শক্তিশালী লোক হওয়ায় তার পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। আরতিক এসে বলে যেই সিম সে ব্যবহার করে ওটা যাতে বন্ধ করে দেয়, নতুন সিম পাঠিয়ে দেবে। কোনো পুলিশ জিজ্ঞাসা করতে আসলে সে যেন কিছু না বলে। তারপর অঞ্জলি আনসারির কাছে যায়। আনসারিকে আনন্দের ভিডিও দেখিয়ে বলে লোকের ভ্যান এবং মোবাইলে কিছুই খুঁজে পাওয়া যায়নি। আনসারি বলে তুমি এটা খোঁজ নাও, সে সায়ানাইড কোথায় পাচ্ছে, মেয়েদেরকে বিষ খাওয়ার জন্য কি করে রাজি করাচ্ছে। পরাঞ্জলি বলে স্যার আপনি শিখিয়েছিলেন সিরিয়াল কিলার সবসময় ক্রাইম স্পট থেকে ট্রফি হিসাবে কিছু না কিছু নিয়ে যায়, তাকে ভিকটিমদের কথা মনে করায়। বলে এই ট্রফিগুলো কোথায় রাখে। আনসারি বলে সে এমন একটা জায়গা বেছে নেবে যেটা সকলের সামনে থাকবে, কিন্তু কেউ সেটা সন্দেহ করবে না। অঞ্জলি তারপর জেলা অফিসে গিয়ে খোঁজ নেয় কেউ যদি ব্যবসায়িক কারণে সায়ানাইড কিনতে চায় তাহলে কি করতে হবে। অফিসার বলে সরকারি অনুমতি নিয়ে সকল ক্রেতা এবং বিক্রেতার লাইসেন্স রাখতে হবে এবং অন্য কারোর কাছে বিক্রি করতে গেলেও তার রেকর্ড রাখতে হবে। যারা লাইসেন্স নিয়েছে অঞ্জলি তাদের নামের লিস্ট নেয়। অঞ্জলি দেবী সিং এবং পার্গিকে বলে যে লোকেশনে লাশ পাওয়া গেছে এই লোকেশনের 50 থেকে 100 রেডিয়াসে আনন্দের ফোনের লোকেশনও পাওয়া গেছে। 3টে লাশ বাদে বাকি লাশগুলো ছুটির দিনেই পাওয়া গেছে। তার মানে আনন্দেই 3 দিন নিশ্চয়ই কলেজ থেকে ছুটি নিয়েছিল। অঞ্জলি পার্গিকে বলে এই 3 দিন আনন্দ কলেজ থেকে ছুটি নিয়েছিল কিনা আর কলেজের ল্যাবে সায়ানাইড পাওয়া যায় কিনা খোঁজ নিতে। পর আমরা সিন্দুরা নামের একটা মেয়েকে দেখতে পাই। টিভিতে মান্ডাবার মেয়েদের রহস্যময় আত্মহত্যার খবর দেখে কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। পর আমরা দেখতে পাই আনন্দ শহর থেকে দূরে একটি ইটভাটা এসে তার কাছে থাকা মোবাইল এবং মেয়েদের ছবি উড়িয়ে দেয়। পর সে একটা ঝিলের কাছে গিয়ে কি যেন ঝিলে ফেলে দেয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ঝিলের সব মাছ মরে ভেসে উঠেছে। আনন্দ ঝিলে সায়ানাইড ফেলেছিল। তারপর আনন্দ একটি মন্দিরে এসে এক বয়স্ক লোককে ফলো করে। তার লাঠি রেখে মন্দিরের ভিতরে গেলেই আনন্দ লাঠিটিরটাকে লুজ করে দেয়। যখন মন্দির থেকে বেরিয়ে লাঠির সাহায্যে নিচে নামবে তখনই লাঠির প্যাচটা লুজ হওয়ার কারণে সে সিঁড়ি থেকে পড়ে যায়। আনন্দ এই লোকের পেছনে কেন লাগলো কে জানে। তারপর আনন্দ মহেশ সেজে তার পরবর্তী টার্গেট আরতিকে কল দেয়। আরতিকে বলে আজ রাতেই পালিয়ে আসতে হবে, কারণ মহেশের পরিবার একবার মহেশকে ধরতে পারলে তাদের আর বিয়ে হবে না। আনন্দ বলে সে আরতিকে নতুন সিম পাঠাবে, সে যেন এই সিমটা বন্ধ করে রাখে। কারণ আনন্দের বাবার সাথে পুলিশের ভালো যোগাযোগ আছে। তারপর রাতের বেলা আনন্দ শিবের বাড়িতে এসে বলে চল 2 ভাই মিলে আজ মদ খাবো। শিব খুব খুশি হয়। আনন্দ জিজ্ঞাসা করে তারিণী কোথায়, দেখছি না যে। আছে, একটি লোককে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছিল, সেই লোকটি আসলে তারিণীর বাবা। তারিণীর বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছিল যাতে তারিণী তার বাড়িতে চলে যায়। শিব বাড়িতে একা থাকে। আনন্দ বলে বাবা বাড়ি মেরামত করবার জন্য 2 লক্ষ টাকা চেয়েছে। আর্থিক অবস্থা ভালো না, তাই শিবের কাছে 2 লক্ষ টাকা চায়। শিব অবাক হয়, কারণ বাবা তো সব সময় তার কাছেই টাকা চায়। আনন্দের সামর্থ্য নেই জানা সত্ত্বেও কেন টাকা চাইবে। আনন্দ বলে তুই তো জানিস বাবা সব সময় আমাকে অপমান করতে চায়। পর শিব দোকানে টাকা নিতে গেলে সেই সুযোগে দোতলায় গিয়ে গাড়ির চাবি বের করে টাকা এবং গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়ে নিচে চলে আসে। শিব দোকান থেকে ফিরে এসে আনন্দকে টাকা দিয়ে বলে তার অনেক ঘুম পাচ্ছে। আনন্দ বলে তুই গিয়ে ঘুমা, আমি আমার ড্রিঙ্কসটা শেষ করে চলে যাব।
তারপর উপরে চলে গেলে আনন্দ ব্যাগ থেকে কিছু ওষুধ মদের বোতলে মিশিয়ে দেয়। পর সেখানে থাকা একটা জলের বোতল আনন্দ রুমাল দিয়ে ধরে তার ব্যাগে ঢুকিয়ে দেয়। পর সে সেখান থেকে চলে যায়। পর আমরা দেখতে পাই আনন্দ মরুভূমির কয়েকজন লোকের সাথে দেখা করে। তাকে টাকা দিয়ে আনন্দ বলে তারা যেন আনন্দকে এই দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে কাশিম এসে অঞ্জলিকে জানায় ভিকটিম অম্বিকার নাম্বার থেকে রাতে অনেক সময় একই প্যাটার্নে কথা হচ্ছে। সেই নাম্বার এখনো অন আছে, কিন্তু গত 48 ঘন্টায় কোনো মেসেজ বা কল আসেনি। অঞ্জলি তারপর আরতি নামের সেই মেয়েটির বাড়িতে যায়। আরতি পুলিশকে ছাদ থেকে দেখে বুঝে যায় পুলিশ তার খোঁজ করতে এসেছে, কারণ আনন্দ তাকে আগে থেকেই পুলিশের ব্যাপারে সাবধান করে দিয়েছিল। আরতি অঞ্জলিকে পরিচয় দেয় সে তার ছোট বোন দিব্যা। সে অঞ্জলিকে বলে আরতি গ্রামে গেছে আর সেখানে নেট নেই, তাই কল যাচ্ছে না, সে আগামীকাল আসবে। অঞ্জলি তারপর নিজের নাম্বার দিয়ে যায় আর জানিয়ে যায় সে আবার আসবে। আরতি তখনই ভয় পেয়ে আনন্দকে ফোন করে অঞ্জলির বিষয়ে জানিয়ে দেয়। আনন্দ বলে তুমি আর দেরি করো না, এখনই বাড়ি থেকে বের হয়ে জয়পুর আসো। আরতি তারপর তাড়াতাড়ি সব গয়না এবং জামা কাপড় নিয়ে বের হয়ে যায়। পর আমরা দেখতে পাই বন্দনার আজ নাইট শিফট। আনন্দ বন্দনাকে ফোন করে বলে সে তাদের কাজের মহিলাকে ছুটি দিয়ে দিয়েছে। তারপর আনন্দ কাপিসকে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। তখনই আনন্দের বাবা ফোন করে আনন্দকে বলে তুই তোর ভাইয়ের থেকে আমার নাম করে কেন টাকা নিয়েছিস? কাল সকালেই আমার টাকা দিয়ে যাবি। পর আনন্দ দেখে কাপিস ঘুমিয়ে গেছে। কাপিসকে শুইয়ে দিয়ে বাড়ি থেকে সে বের হয়ে যায়। এদিকে শিব আনন্দের সেই ঘুমের ওষুধ মেশানো মদের বোতল থেকে ড্রিঙ্কস করে। পর আমরা দেখতে পাই আনন্দ শিবের বাড়ি এসে শিবের গাড়ির ডুপ্লিকেট চাবি ব্যবহার করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে অঞ্জলি প্রতিদিন রাতে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করত অঞ্জলির কেসের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। তারপর আমরা জানতে পারি অঞ্জলির বয়ফ্রেন্ড কাল দিল্লিতে চলে যাবে। অঞ্জলি একবার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। অঞ্জলি তার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়। তারপর অঞ্জলিকে থানায় এগিয়ে দিয়ে অঞ্জলির বয়ফ্রেন্ড তাকে সেফটির জন্য জন্মনিরোধক পিল দেয়। অঞ্জলি তারপর থানায় এসে জলের বোতল নিয়ে ওষুধ খেতে গেলে বুঝতে পারে উনি এইভাবেই মেয়েদেরকে জন্মনিরোধক পিলের মাধ্যমে সায়ানাইড খাওয়াচ্ছে, আর মেয়েরা নিজের অজান্তেই সায়ানাইড খেয়ে মারা যাচ্ছে। অঞ্জলি দেবকে সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টি জানালে দেব বলে তাহলে পোস্টমর্টম রিপোর্টগুলো ভালোভাবে দেখতে হবে। এদিকে আরতি আনন্দের জন্য হোটেলে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরই আনন্দ আসে। পর সকালে আরতি বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে বের হলে আনন্দ তাকে ওষুধ দিয়ে বলে সেফটির জন্য। দোকানদার বলেছে এটা খেলে বমি হতে পারে, তাই সামনের বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে ওষুধটা খেয়ে নিও। তারপর টয়লেটের সামনে গাড়িটা দাঁড় করিয়ে জলের বোতল নিয়ে আরতিকে টয়লেটে যেতে বলে। আরতি যাওয়া মাত্রই আনন্দ গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই পাবলিক টয়লেটে আরতির লাশ পাওয়া যায়। অঞ্জলি আরতির লাশ দেখে বলে এ তো আরতির বোন দিব্যা। ডক্টর থেকে জানতে পারে মেয়েটির মৃত্যু হয়েছে সকাল 7টার সময়। তোর আগে মেয়েটি কারোর সাথে হোটেলে ছিল। অঞ্জলি ডক্টরকে বলে মেয়েটি ইমার্জেন্সি জন্মনিরোধক ওষুধ নিয়েছিল কিনা জানা যাবে। ডক্টর বলে মৃত্যুর ঠিক আগে নিলেই হয়তো রিপোর্টে আসতে পারে। এই ধরনের ওষুধ খুব তাড়াতাড়ি রক্তের সাথে মিশে যায়, তাই রিপোর্টে ধরা পড়ার সম্ভাবনা কম। তারপর কনস্টেবল অঞ্জলিকে জানায় লাশের পাশে জলের বোতল পাওয়া গেছে, এটা ল্যাবে পাঠানো হয়েছে।
ঘটনাটি সকালের দিকে হওয়ায় খুনিকে কেউ দেখেনি। অঞ্জলি পাশের বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরা দেখলে কনস্টেবলকে বলে ফুটেজ নিয়ে আসো। আমরা দেখতে পাই আনন্দ মরিয়ম নামের মেয়েটিকে প্রপোজ করে বলে সে মরিয়মের সাথে নতুন এক জায়গায় গিয়ে নতুন জীবন শুরু করতে চায়। মরিয়ম জানে রিচার্ডের মা বাবা মারা গেছে, সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে, কিন্তু রিচার্ডের সাথে তাদের সম্পর্ক ভালো না, তাই সে অন্য জায়গায় গিয়ে জীবন শুরু করতে চায়। মরিয়মও রিচার্ডকে ভালোবাসে, তাই সে রাজি হয়ে যায়। ওদিকে আমরা দেখতে পাই অঞ্জলির মন অনেক খারাপ। মনে হয় সে চাইলে আরতির মৃত্যু আটকাতে পারত। সিং বলে, কেউ নিজের ব্যাপারে মিথ্যা বললে তুমি কি করে জানবে? তারপর আমরা দেখতে পাই পোস্টমর্টমের ডক্টর বলে লাশের পেটে এই ওষুধটা পাওয়া গেছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়াতে ওষুধটা গলতে পারেনি। ওষুধটা ল্যাবে পাঠানো হয়, রিপোর্ট আসতে একদিন সময় লাগবে। তারপর পাবলিক টয়লেটের পাশে সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কালো গাড়ি থেকে নেমে টয়লেটে গিয়েছিল। অঞ্জলি গাড়ির নম্বর নোট করে গাড়ির ডিটেলস বের করতে বলে। অঞ্জলি তারপর দেবী সিংকে বলে ফুটেজে দেখা গেছে আরতি গাড়ি থেকে 6:55-তে নেমেছে এবং 15 মিনিট পর তার মৃত্যু হয়, মানে যে গাড়ি চালাচ্ছিল সেই খুনি। আর পরের সিনে আমরা দেখতে পাই মরিয়ম এমন এক অচেনা লোককে বিয়ে করবে শুনে তার বান্ধবী বলে, যাকে সামনাসামনি কখনো দেখলি না তাকে কি এত বিশ্বাস করা ঠিক হচ্ছে? মরিয়ম বলে, গত 3 বছর থেকে রিচার্ডকে চিনি আমি ওকে অনেক বিশ্বাস করি। ফাইনালি আমার একটা নিজের সংসার হবে, তো আমার জন্য খুশি হওয়া উচিত। তারপর আমরা দেখতে পাই অঞ্জলি গাড়ির মালিকের ডিটেলস দেখে অঞ্জলি এবং দেবী সিং শিবকে গ্রেপ্তার করে। আনন্দ লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই দৃশ্যের মজা নিতে থাকে। আরগি শিবের দোকানের ভিতর থেকে সায়ানাইডের বোতল নিয়ে নেয়। পর শিবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলে অঞ্জলি তাকে আরতির ছবি দেখিয়ে বলে আরতিকে চিনে কিনা। শিব বলে, আমি মেয়েটাকে চিনি না। অঞ্জলি বলে, গত রাতে সে কোথায় ছিল? শিব বলে, বাসায় এসে ড্রিঙ্কস করবার পর সে আর কিছুই মনে করতে পারছে না, কারণ তার ড্রিঙ্কসে আনন্দ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সে কিছু মনে করতে পারছে না। কে সিসিটিভি দেখানো হলে সেও অবাক হয়ে যায়। শিবের গাড়ি চেক করলে গাড়িতে মেয়েদের ছবি পাওয়া যায়। অঞ্জলি তারপর বলে, শিবের দোকানে সায়ানাইড পাওয়া গেছে আর গাড়িতে মেয়েদের ছবি পাওয়া গেছে। বিসিং বলে, এসব তো প্রমাণ করে দিচ্ছে শিবই খুনি। তো অঞ্জলির সন্দেহ হচ্ছিল, এতদিন তারা খুনির ব্যাপারে কোনো প্রমাণ পাচ্ছিল না, আর এখন সব প্রমাণ কেউ যেন তাদের সামনে সাজিয়ে দিয়েছে। তো চালাক খুনি সব প্রমাণ এভাবে কেন রাখবে? এখনই ল্যাব রিপোর্ট আসলে জানা যায় আরতির পেটে যে ওষুধ পাওয়া গেছে তার উপরে সায়ানাইডের প্রলেপ দেওয়া হয়েছিল। তখনই অঞ্জলিকে ফোন দিয়ে বলা হয় আরতির পাশে পাওয়া জলের বোতলে শিবের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এর স্ত্রী জানতে পারে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। সে আনন্দকে ফোন করে। আনন্দ ইচ্ছা করেই তারিণীর ফোন তুলে না, তখন মরিয়মের নামে টিকিট বুক করছিল। পর আমরা সিন্দুরা নামের ওই মেয়েটাকে হাসপাতালে দেখতে পাই। সিন্দুরা তার হাত কেটে সুইসাইড করতে গিয়েছিল। তখন তার স্বামী এসে বলে, আমি তোমার অতীত সম্পর্কে সব কিছু জেনে গেছি, আর বাবা আমাকে সব কিছু বলে দিয়েছেন। সিন্দুরার স্বামী বলে, নিজের মধ্যে এত কষ্ট চেপে রাখার কোনো দরকার নেই, আমি তোমার পাশে আছি, আমার উচিত পুলিশকে সব কিছু জানিয়ে দেওয়া। সিন্দুরা বলে, আমার অতীতের কথা মনে পড়লে আমার বাঁচতে ইচ্ছে করে না। পর দেবী সিং ও অঞ্জলি মেয়েদের ছবি দেখিয়ে শিবের কাছ থেকে কথা বের করবার চেষ্টা করে, তো
তো শিবের একই কথা, সে কিছুই জানে না। অঞ্জলি একটি নোট দিয়ে বলে, এখানে যে যে তারিখ লেখা আছে দিন তুমি কোথায় ছিলে? শিব বলে, সে সব সময় দোকানে থাকে, দোকানের সিসিটিভি দেখলেই পুলিশ প্রমাণ পেয়ে যাবে। অঞ্জলি তারপর দেবী সিংকে বলে, শিবের দোকানের সিসিটিভির ফুটেজ চেক করে দেখা গেছে যেদিন মেয়েদের খুন করা হয়েছে সেদিন শিব দোকানেই ছিল, মোবাইলের লোকেশনও এখানেই ছিল। অঞ্জলির একটা ব্যাপারে খুব সন্দেহ হচ্ছিল, তারা আনন্দের ব্যাপারে প্রমাণ খুঁজতে গিয়ে কোনো প্রমাণই পায়নি। শিবের ব্যাপারে কোনো প্রমাণ খোঁজার আগেই তারা পেয়ে যাচ্ছে। অঞ্জলি বলে, আমার তো মনে হয় আনন্দ শিবকে ফাঁসাচ্ছে। সিং বলে, কেউ নিজের ভাইকে কেন ফাঁসাবে? অঞ্জলি বলে, যে এতগুলো মেয়েকে খুন করতে পারে তার কাছ থেকে ভাইয়ের প্রতি ভালোবাসা আশা করাটা বোকামি। এর উচিত আনন্দের ব্যাপারে তদন্ত করা। পর দেবী সিং অঞ্জলিকে 48 ঘন্টা সময় দেয় শিবকে নির্দোষ প্রমাণ করার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই অঞ্জলি বন্দনার সাথে কথা বলতে আসে। বন্দনা অঞ্জলির উপর খুব রেগেছিল, সে শিবকে গ্রেপ্তার করেছে। বন্দনা বলে, শিব কখনোই কারো খুন করতে পারে না। বলে, আমিও জানি শিব নির্দোষ, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, আপন কেউই ওকে ফাঁসাচ্ছে। বলে, তোমার স্বামী এখন কোথায়? বন্দনা বলে, হয়তো কলেজে আছে। তিনি ফোন করেছিল, সে রিসিভ করেনি, তার মানে লেকচার দিচ্ছে। অঞ্জলি বলে, আনন্দ 2 দিন কলেজে যায়নি। অঞ্জলি বলে, তুমি মনে হয় আনন্দকে ভালোভাবে চিনতেই পারোনি। অঞ্জলি তারপর মেয়েগুলোর ছবি দেখিয়ে বন্দনাকে বলে, কাউকে তুমি চিনতে পারো কিনা দেখো, এদের খুন হয়েছে। এদের পালিয়ে বিয়ে করার কথা বলে বিষ দিয়ে খুন করেছে। বন্দনা কাউকেই চিনতে পারে না। অঞ্জলি বলে, তারা আনন্দকে সন্দেহ করছে, কিন্তু আনন্দের ব্যাপারে কোনো প্রমাণ নেই। বন্দনা তখন রেগে গিয়ে অঞ্জলিকে চলে যেতে বলে। অঞ্জলি বলে, মেয়েদের ছবিগুলো রেখে গেলাম, কিছু মনে পড়লে ফোন করো। তারপর মেয়েদের ছবিগুলোর মধ্যে একজনের ছবি দেখে বন্দনা কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। সে তাড়াতাড়ি সব ছবি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে সেই জুয়েলারির বক্স খুলে দেখে একটি মেয়েটার গলায় পরা লকেটের মতোই তারও একটা লকেট আছে। এটা আনন্দ তাকে দিয়েছিল। বন্দনা তো বিশ্বাসই করতে পারছে না। তারপর আনন্দ বাড়িতে আসলে বন্দনা বলে, তুমি কোথায় ছিলে? আনন্দ বলে, আমি তো কলেজে ছিলাম। তখন বন্দনা বলে, আমি কলেজে ফোন করেছি, তুমি মিথ্যা কেন বলছো? 3 বার আমার সাথে দেখা করে গেছে। শিবকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আনন্দ বলে, আমি তো জানি না। বন্দনা তখন রেগে গিয়ে বলে, তুমি তাহলে ওই মেয়েদের সম্পর্কেও কিছুই জানো না? বলে, তারিণীর ফোন কেন ধরছ না? সবকিছু সত্যি বলো। তাও কিছু স্বীকার না করলে বন্দনা মেয়েটির গলার লকেটার তার কাছে থাকা লকেট দেখিয়ে বলে, এই লকেটটাই তুমি আমাকে গিফট করেছিলে, তাই না? সত্যি বলো, না হলে আমি এখনই পুলিশকে ফোন করব। বন্দনা তারপর পুলিশকে ফোন করতে গেলেই আনন্দ তাকে ওয়াশরুমে আটকে এই লকেট আর তার সকল জিনিসপত্র গুছিয়ে বাড়িতে তালা দিয়ে তার ভ্যানে করে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সিন্দুরার স্বামী পুলিশকে ফোন করে হাসপাতালে আসতে বলে। তারপর দেবী সিং এবং অঞ্জলি সিন্দুরার সাথে কথা বলতে হাসপাতালে আসলে তার স্বামী তাকে পুলিশকে সব সত্য বলতে রাজি করায়, কারণ তার বয়ানই খুনির বিরুদ্ধে একমাত্র প্রমাণ। সিন্দুরা তখন পুলিশকে বলে, ছেলেটির নাম ময়ূর, মানে আনন্দ। সিন্দুরাকে আনন্দ ময়ূর নামে পরিচয় দিয়েছিল। সিন্দুরার বাড়িতে তখন বিয়ের কথা চলছিল, কিন্তু প্রত্যেকবার যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছিল। সময়ই ময়ূরের সাথে তার পরিচয় হয়। সিন্দুরাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিল,
তাই সে ভেবেছিল এর থেকে ভালো ছেলে সে আর পাবে না। তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রথম রাতে তারা একটা হোটেলে ছিল। সকালবেলা ময়ূর তাকে বলে সেফটি নিতে ভুলে গিয়েছি। তাই সিন্দুরাকে সে একটা জন্মনিরোধক ওষুধ দিয়ে বলে এটা টয়লেটে গিয়ে খেতে, কারণ ওষুধটা খাবার পর বমি হতে পারে। সিন্দুরাও তাই করে, কিন্তু সে ওষুধটি জিভে দিতেই সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হলে সে তার মা বাবাকে ফোন করে ডেকে সব বলে দেয়। প্রথমে সে পুলিশকে সব সত্য বলতে চাইলেও পরে মান সম্মানের ভয়ে কিছুই বলেনি। সে সব ভুলে জীবনে এগিয়ে গেছে। সিন্দুরা তখন লিখিত স্টেটমেন্টও দিতে রাজি হয়ে যায়। অঞ্জলি তারপর সিন্দুরাকে সবার ছবি দেখালে সিন্দুরা আনন্দের ছবি দেখিয়ে বলে এই লোকটাই ময়ূর। তারপর দেবী সিং তার টিম নিয়ে আনন্দের বাড়ি যায়। দরজায় তালা দেখে তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের একটা রুমে তার ছেলে আর বাথরুমে তার স্ত্রীকে পাওয়া যায়। বন্দনা বলে আনন্দ আমাদেরকে আটকে রেখে পালিয়ে গেছে, হয়তো তার বাবার বাড়িতে গেছে। দেবী সিং সকালবেলা ওয়ারেন্ট নিয়ে তার বাবার বাড়িতে গেলে আনন্দের বাবা বলে আপনারা ভিতরে গিয়ে তল্লাশি করেন। তো অঞ্জলিকে বলে এই নিচু জাতির মেয়েটা আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। বলে অঞ্জলি নিচু জাতির ছিল। অঞ্জলি তারপর বলে এখন সময় বদলে গেছে, আর বাপদাদার আমল শেষ। এখনকার মানুষ এসব ছোট জাত বড় জাত মানে না, আমি তো ভিতরে যাবই। তারপর পুরো হাবিলি তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু আনন্দকে পাওয়া যায় না। আনন্দের গোপন সেই ঘরে গিয়ে অঞ্জলি সব ভিডিও করে। এখানে সায়ানাইডের একটা বোতল পায়। এই আনন্দ মেয়েদের থেকে পাওয়া গয়না গলিয়ে বিক্রি করত। জন্মনিরোধক ওষুধের উপর সায়ানাইডের প্রলেপ দিত। সিং তারপর কেসের সব ডিটেলস নিয়ে এসপির কাছে যায়। সিং বলে আনন্দের স্ত্রী সাক্ষী দিতে রাজি হয়েছে। এসপি বলে তাহলে আর অপেক্ষা কিসের, ওকে খুঁজো, বের করে জেলে পাঠাও। কনস্টেবল তারপর টোলগেটের হাইওয়ের ফুটেজ চেক করে দেখে সেই পথ দিয়ে আনন্দ তার ভ্যান নিয়ে চিত্তরগড়ের দিকে গেছে। চিত্তরগড় থেকে বের হবার সকল রাস্তায় পুলিশের চেকপোস্ট বসে। তারপর অঞ্জলিকে বলে পুরো চিত্তরগড় খুঁজেও আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অঞ্জলি তারপর লকআপে গিয়ে শিবকে জিজ্ঞাসা করে আনন্দের সাথে তোমার সম্পর্ক কেমন। শিব বলে ছোটবেলাতে মা মারা যাবার পর থেকেই ভাই চুপচাপ স্বভাবের হয়ে যায়। অঞ্জলি বলে 30 তারিখ রাতে আনন্দ তোমার গাড়ি নিয়ে গিয়েছিল, রাতে কি হয়েছিল। শিব বলে আগের দিন রাতে আনন্দ ভাইয়া একটা হুইস্কির বোতল নিয়ে এসেছিল। পরের দিন রাতে দোকান থেকে ফিরে সেই বোতল থেকে 1 গ্লাস ড্রিঙ্কস পান করতেই সকালে উঠে দেখি আমি সোফাতেই ঘুমিয়ে যাই আর গাড়ি বাইরেই ছিল। পর শিবের বাড়ি থেকে হুইস্কির বোতল নিয়ে ল্যাবে পাঠানো হয়। ঘর থেকে বের হওয়া টোল প্লাজা থেকে আনন্দের ভ্যান দেখে সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে থানায় কল দিয়ে জানিয়ে দেয়। তারপর পুলিশের একটা টিম খুঁজতে খুঁজতে ভ্যানটাকে একটা ধাবার সামনে দেখতে পায়। এখানে গিয়ে ভ্যান ড্রাইভারকে ধরলে দেখা যায় ভ্যান অন্য কেউ চালাচ্ছিল। আনন্দ ভ্যানটা কয়েকদিন আগেই বিক্রি করে দিয়েছে। আনন্দের ব্যাংক স্টেটমেন্ট চেক করলে দেখা যায় সে মাঝে মাঝে একটা সাইবার ক্যাফেতে পেমেন্ট করত। কাসিমকে নিয়ে সেই সাইবার ক্যাফেতে যায়। কাসিম সব চেক করে বলে সে সব স্টোরি ডিলিট করে দিয়েছে। और সেখানকার প্রিন্টার হিস্ট্রি চেক করে দেখে আনন্দ কাঠমান্ডু যাবার প্লেন টিকিট বুক করেছে। তারপর আমরা দেখতে পাই রাতে আনন্দ তার বাবার কাছে আসে। তার বাবা বলে এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যা, হলে পুলিশকে সব ফোন করে বলে দেব।
আনন্দ বলে, ডাকো পুলিশকে, আমিও বলে দিই তুমি মায়ের সাথে কি করেছো। বলে, তোর মতো খুনির কথা কেউ বিশ্বাস করবে না। আনন্দ বলে, কেউ বিশ্বাস করুক আর না করুক, তোমার ছেলে শিব ঠিকই বিশ্বাস করবে। আসলে আনন্দের মাকে তার বাবা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে খুন করে। আর সেই ঘটনা আনন্দ দেখে ফেললে তাকেও ভয় দেখিয়ে পুলিশের কাছে মিথ্যা বয়ান দিতে বাধ্য করে। আনন্দ বলে, তোমার অ্যাকাউন্টে যেই 10 লক্ষ টাকা আছে সেটা কাল থেকে তুলে আমাকে দিবে, নইলে আমি শিবকে সব বলে দেব। পরের দিন সকালে ব্যাংক থেকে টাকা তুলে আনন্দকে দিলে সে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। আনন্দ বের হয়ে যেতেই তার বাবা ফোন দিয়ে পুলিশকে সব জানিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই আনন্দ একটা চার্চে গিয়ে মরিয়মকে বিয়ে করে। এ শেষ হতেই চালাকির সাথে মরিয়মের ফোন নিয়ে সিম খুলে তার মোবাইলটাও ফেলে দেয়। তারপর মরিয়ম তার বান্ধবীকে ফোন করতে গেলে দেখে তার ফোন নেই। আনন্দ বলে, আজ আমাদের বিয়ে, এই সামান্য ফোনের জন্য মন খারাপ করো না, আমি তোমাকে নতুন ফোন কিনে দেব। তারপর আনন্দ এবং মরিয়ম একটা বাড়িতে উঠে। রাতের বেলা মরিয়ম একটা চিঠি দিয়ে বলে তার বান্ধবীর কাছে পাঠাতে, কিন্তু আনন্দ পরের দিন স্কুলে যাওয়ার পথে সেই চিঠিটা ফেলে দেয়। আনন্দ মরিয়মের সাথে শহর থেকে অনেক দূরে একটা বাড়িতে থাকে। মরিয়মকে সবার থেকে দূরে রাখতে চায়। এখানে এসে সে একটা স্কুলে চাকরি নেয়। কালে স্কুল ছুটি হবার পর মরিয়মকে ফোন করে বলে, আমি পাশের শহরে যাচ্ছি, বাচ্চাদের জন্য কিছু বই কিনতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই আনন্দ একটা সাইবার ক্যাফেতে গিয়ে আশেপাশে লেডিস হোস্টেল খুঁজতে থাকে। এরপর আনন্দ একটা বাস স্টপে গিয়ে একটা মেয়েকে বলে, আমার স্কুটি নষ্ট হয়ে গেছে, এখানে বাস কতক্ষণ পর আসবে। কথায় মেয়েটা বলে, আমি সামনে একটা হাসপাতালে নার্সের জব করি, বাস লেট আসবে শুনে আনন্দ একটা অটোতে উঠে। তখন মেয়েটিকে বলে, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। মেয়েটাও অটোতে উঠে পড়ে। আনন্দ তখন মেয়েটিকে বলে, আপনি এই শহরে একা থাকেন, রাতে ডিউটিতে যান, বাড়ির লোক কিছু বলে না? তার উপর আপনি দেখতেও বেশ সুন্দর। মেয়েটি যাবার সময় আনন্দ বলে, আমার এখানে কোনো বন্ধু নেই, আপনি আমার সাথে যোগাযোগ করলে ভালো লাগবে। এটাও একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা আনন্দ মেয়েটিকে ফোন করে বলে, যখন থেকে তোমার সাথে দেখা হয়েছে তোমার কথা ভুলতেই পারছি না। আনন্দ মেয়েটার সাথে দেখা করতে চাইলে মেয়েটা বলে, বুধবার আমার ছুটি আছে। আমরা এখানে বুঝতে পারি এই মেয়েটা আনন্দের পরের শিকার। ওরদিকে কাসিম সাইবার ক্যাফেতে ডেটা রিকভার করে জানতে পারে আনন্দ একটা অ্যাপের মাধ্যমে অনলাইনে মরিয়ম নামের একটা মেয়ের সাথে কথা বলতো। সিং তখন এসপির কাছে গিয়ে বলে, আনন্দ সাইবার ক্যাফে থেকে মরিয়ম নামে একটা মেয়ের সাথে কথা বলতো। মরিয়ম নাগপুরের একটা খ্রিস্টান এনজিওতে কম্পিউটার থেকে আনন্দের সাথে কথা বলতো। এসপি তখন নাগপুরের এনজিওতে গিয়ে দেবী সিং আর অঞ্জলিকে মরিয়মের খবর নিতে বলে। দেবী সিং আর অঞ্জলি নাগপুরের এনজিওতে গেলে তারা জানায় মরিয়ম তো 1 মাস আগেই বিয়ে করে এনজিও ছেড়ে চলে গেছে, কিন্তু কার সাথে বিয়ে হয়েছে সেটা আমরা জানি না। অঞ্জলি মরিয়মের বান্ধবীর সাথে দেখা করলে সে জানায় মরিয়ম তো রিচার্ড নামে একজনের সঙ্গে কথা বলতো। একদিন রিচার্ড প্রপোজ করলে মরিয়মও বিয়ের জন্য রাজি হয়ে যায়। অঞ্জলি তারপর এনজিও থেকে মরিয়মের ব্যাংক ডিটেলস নিয়ে নেয়। এখান থেকে মরিয়মের হোস্টেলে গেলে তারা বলে মরিয়ম 1 মাস আগে সব বিল ক্লিয়ার করে সেখান থেকে চলে গেছে। অঞ্জলি মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নোট করে নেয়। পর মরিয়মের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে ম্যানেজার বলে মাসের 10 তারিখে এটিএম থেকে 20,000 টাকা তুলেছে।
থেকে আর কোনো লেনদেন হয়নি। তার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা আছে। সিং তখন ম্যানেজারকে বলে, এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হলে আমাকে জানাবেন। পরদিকে আনন্দ তার পরের শিকার রেণুকাকে বলে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি বলেছি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আনন্দের সেই পুরনো গল্প আর কি। তারপর আনন্দ রেণুকাকে বিয়ের জন্য প্রপোজ করলে বোকা রেণুকা এক কথায় রাজি হয়ে যায়। পরের দিন আনন্দ সকালবেলা স্কুলের কাজের বাহানায় 2 দিনের জন্য শহরের বাইরে যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর আনন্দের বাড়িতে একজন মিস্ত্রি ফ্রিজ ঠিক করতে আসে। মিস্ত্রি বলে, ফ্রিজের কম্প্রেশন নষ্ট হয়ে গেছে, ঠিক করতে 15,000 টাকা লাগবে। বাড়িতে এত টাকা না থাকায় মরিয়ম ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলেই ব্যাংকে নোটিফিকেশন চলে যায়। পর দেবী সিং এবং অঞ্জলি সঙ্গে সঙ্গে মিস্ত্রির দোকানে যায়। তারা মরিয়মের ছবি দেখালে লোকটা বলে, হ্যাঁ এটা তো মরিয়ম ম্যাম আর তার স্বামী রিচার্ড। সকালই তাদের বাড়িতে ফ্রিজ ঠিক করতে গিয়েছিলাম, তো সে সময় রিচার্ড স্যার বাড়িতে ছিলেন না। তারপর মিস্ত্রির কাছ থেকে ঠিকানা নিয়ে দেবী সিং একটা টিম নিয়ে আনন্দের বাড়িতে যায়। মরিয়ম বলে, আপনারা রিচার্ডকে কেন খুঁজছেন? অঞ্জলি বলে, ওর নাম রিচার্ড না, ওর আসল নাম আনন্দ। এই পর্যন্ত সে 29টা মেয়ে খুন করেছে। আনন্দকে ফোন করে জিজ্ঞাসা করো সে কোথায় আছে। কিন্তু আনন্দের ফোনের লোকেশন চেক করে সেখানে গেলে দেখা যায় সে স্কুটি পার্ক করে সেখান থেকে চলে গেছে, আর ফোনটাও স্কুটির পেছনের বক্সে রেখে গেছে। অঞ্জলি তখন সেই জায়গার পুলিশ অফিসারকে বলে, যখনই আনন্দ কোনো মেয়েকে খুন করতে যায় ফোনটা রেখে যায়, নিশ্চয়ই কাউকে খুন করতে গেছে। বিসিং অফিসারকে বলে, সব হোটেলে গিয়ে খোঁজ নিতে হবে। অফিসার বলে, এটা টুরিস্ট এরিয়া, সব গলিতেই 50 থেকে 60টা হোটেল আছে, ভাবে খুঁজতে গেলে বছর কেটে যাবে। মানে একটা হোটেল সমিতি আছে, তাদের সাহায্য নিলেই সহজেই পাওয়া যাবে। পরদিকে রেণুকা একটা হোটেল রুমে গিয়ে দরজা নক করতেই আনন্দ দরজা খুলে দেয়। তারপর পুলিশ সব হোটেলে আনন্দের ছবি পাঠালে একটা হোটেলে তার ছবি ম্যাচ করে। হোটেলের রিসেপশনের লোক পুলিশকে কল দিয়ে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেবী সিং তার পুরো টিম নিয়ে হোটেলে চলে আসে। তারপর 106 নম্বর রুমে গিয়ে আটক করা হয় সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে। আনন্দকে থানায় আনা হলে অঞ্জলি তাকে জিজ্ঞাসা করে, এই নিষ্পাপ মেয়েগুলোকে কেন মারলে? আনন্দ বলে, একজনও নিষ্পাপ ছিল না। ভালো মেয়েরা কখনো অপরিচিত ছেলের সাথে এত সহজে প্রেম করে না, আর তারা শারীরিক সম্পর্কও করে না। ইসাইকো মেয়েদের এই জন্যই মারত কারণ তারা সহজেই আনন্দকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করতে রাজি হতো। পরের দিন আমরা দেখতে পাই অঞ্জলি তার সারনেম চেঞ্জ করে তার বাবার অরিজিনাল সারনেম লাগায়, কারণ তার বাবা নিচু জাতির হওয়ায় ছোটবেলা থেকেই অঞ্জলির নামের পেছনে উঁচু জাতির সারনেমটা ব্যবহার করত, কারণ তার বাবা চায়নি অঞ্জলিকে সবাই নিচু জাতির বলে অপমান করুক। কিন্তু অঞ্জলি এখন আর সেই জাতি বৈষম্যের বিষয়টা মেনে নিতে পারছিল না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।